ডাকসু ভিপি সাদিক কায়েম এবং তার পুরো টিম, দ্যাট মিন্স ডাকসু নির্বাচিত প্যানেল, তাদেরকে নিয়ে নজিরবিহীন আন্তর্জাতিক রাজনীতি শুরু হয়ে গেছে। এটার তাৎপর্য কি দর্শক? ইতিহাসে যেটা কখনো ঘটেনি সেটা ঘটতে যাচ্ছে। ডাকসুর প্রভাব শুধু ডোমেস্টিক পলিটিক্স কিংবা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয় রাজনীতির ভোটের সমীকরণের মধ্যে সীমাবদ্ধ নয়। ডাকসুর প্রভাব এখন আমাদের সাউথ এশিয়া এবং আমাদের রিজিওনাল যে জিও পলিটিক্স, ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর পড়েছে। অসাধারণ ঘটনা ঘটছে দর্শক। সাদিক কায়েম নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, ধীরে ধীরে এটা বিভিন্ন গণমাধ্যমে আসছে। এখন পর্যন্ত এটা ছড়িয়ে পড়েনি, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত খবর। বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি মিন্স ভিপি সাদিক কায়েম নিজেই, এজিএস এবং সম্পাদক বৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর নব মনোনীত কোষাধ্যক্ষ এবং ফিনান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ এম মোশাররফ হোসেন। ভেরি সিগনিফিক্যান্ট, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি এখানে পাঠানো হয়েছে। দ্যাটস অলসো ডিমার্কেশন। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি সহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদক বৃন্দ। এখন ভিজিবল যে আলোচনা, এটা কিন্তু উন্নয়ন কেন্দ্রিক আলোচনা। এই যে উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি, এটাই হচ্ছে এখানে আসল খেলা। আমি আসছি সেদিকে। প্রস্তাবিত 5,000 ছাত্রীদের আবাসন সুবিধা সম্মিলিত চায়না বাংলাদেশ মৈত্রী হলে নির্মাণ কাজ এবছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয়। ডাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও 2টো হল নির্মাণের প্রস্তাব দেন এবং সম্মানিত রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নের দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। খবরটা তো জানবেন। এবার আসি বিশ্লেষণে। প্রথম কথা হচ্ছে যে ডাকসুতে অনেক ভিপি হয়েছে, জিএস, এজিএস হয়েছে, কিন্তু কাউকে এভাবে কোনো এম্বাসি ডেকে সংবর্ধনা দিয়েছে এবং ভাইস চ্যান্সেলর নিজে তার প্রতিনিধি পাঠিয়েছেন, এটা ইতিহাসে ঘটেনি। এখন চীন কেন ডেকেছে, এটার প্রাইম সিগনিফিকেন্সটা কি? দেখেন, চীন এই ডাকসুতে এবং ইন রিয়ালিটি এটাই ঘটেছে, শিবিরের যে বিজয়, এটাকে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী জনতার বিজয় হিসেবে দেখছে। যেহেতু বাংলাদেশ প্রশ্নে ভারত এবং চীনের মধ্যে কম্পিটিশন রয়েছে, বাংলাদেশে সব ধরনের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ভারত পেয়েছে একপাক্ষিকভাবে দীর্ঘদিন। চীন অনেক জায়গায় বঞ্চিত হয়েছে, যদিও বাংলাদেশের সমুদ্রে চীনের কিছু প্রেজেন্স ছিল, কিন্তু চীনের যতটুকু প্রেজেন্স ছিল অ্যাপ্রুভড বাই ইন্ডিয়া। ইন্ডিয়ার অনুমোদনের বাইরে চীনকে আলাদা কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ কখনো দেওয়া হয়নি। কোনো ঠিকাদারি কাজ বা কিছুই ইন্ডিয়ার অনুমতি ছাড়া দেওয়া হয়নি। সেই জায়গায় যেহেতু ইন্ডিয়া এবং চীনের মধ্যে হিউজ কম্পিটিশন রয়েছে সাউথ এশিয়ায়, বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে ভারতপন্থী সরকারের পতন হচ্ছে, চীনপন্থীদের উত্থান হচ্ছে। তো ইন্ডিয়া, চীন সুপার পাওয়ার হতে যাচ্ছে, গ্লোবাল হেজিমনিক পাওয়ার হতে যাচ্ছে। সেই জায়গায় তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের হেজিমনির বিরুদ্ধে তারা একটা কাউন্টার হেজিমনি ক্রিয়েট করতে সব ধরনের চেষ্টা করবে, এটা একদম নর্মাল। তার অংশ হিসেবেই, যেহেতু পুরো ডাকসু কার্যত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, ডাকসু যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, এবং এই হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে গেছে। এই যে ডাকসুর ফলাফলের মতোই হবে জাতীয় নির্বাচনের ফলাফল। এর জন্য ডাকসুকে পিক করেছে চায়না। এটা চায়না সরকারের সিদ্ধান্তই হয়েছে, এটা জাস্ট রাষ্ট্রদূতের ব্যক্তিগত কোনো কাজ নয়। অতএব এটা ভারতের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক পদক্ষেপ। এর মধ্য দিয়ে ইন্ডিয়ান হেজিমনি আরেকবার ধাক্কা খেল। ইন্ডিয়ার বিরুদ্ধে এই বিজয়, ইন্ডিয়ার বিরুদ্ধে ইনভাইটেশন চাইনিজ রাষ্ট্রদূতের। এরপর আসেন চীনের এই আমন্ত্রণ, এটার সিগনিফিকেন্সটা কি? ডিপ সিগনিফিকেন্স। একটা বিদেশি রাষ্ট্রে অন্য একটা দেশ বা বন্ধু রাষ্ট্রে প্রভাব বিস্তার করা, এটা জেনেভা কনভেনশন অনুযায়ী, ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা করা যায়।
ডিপ্লোম্যাটিক রিলেশনসের যে কনভেনশন রয়েছে 1961 এর, ওই আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই তার দেশের জাতীয় স্বার্থে, সে যেমন চীন বাংলাদেশে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তার দেশের জাতীয় স্বার্থে কাজ করবে। এখন তার দেশের জাতীয় স্বার্থের জন্য তো ভারতপন্থীদের বিরুদ্ধে চীন বিরুদ্ধে শক্তিকে তারা প্রমোট করতে চাইবে, এটা স্বাভাবিক। মানে এটা নিয়মতান্ত্রিক, এটা ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপের কিছু না। ভিয়েনা কনভেনশন বুঝতে হবে যে কোনটা ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ আর কোনটা তাদের নিয়মতান্ত্রিক ভিয়েনা কনভেনশন অ্যাপ্রুভড ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস। তো এটা পুরোপুরি ভিয়েনা কনভেনশন অ্যাপ্রুভ। কেউ এটাকে বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে তাদের অতিরিক্ত ইন্টারেস্ট হিসাবে আখ্যায়িত করতে পারবে না, কোনো সুযোগ নেই। মানে এটা কারা করতে পারে, প্রভাবিত করতে পারে, কারা কারা তার দেশের জাতীয় স্বার্থ বাংলাদেশে সেভ করতে পারবে? এক কথায় যদি বলি, যার টাকা আছে। টাকার চাইতে হেজিমনি কিছু নাই। বর্তমানে বাংলাদেশের অনেক মিত্র, স্ট্র্যাটেজিক মিত্র, অমুক মিত্র, তমুক মিত্র, অনেক কিছু আছে, কিন্তু কারো পকেট থেকে পয়সা বের হয় না। ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার পকেট থেকে তো কোনো পয়সাই বের হয় না। আমেরিকার অনেক দালাল আছে, আমাদের বন্ধু সহকর্মী, পয়সা পায় না। এই যে আমাদের জেল্লুর ভাই আমেরিকার খাস দালাল, কোনো টাকা পায় না। এক সময় পেত, কিছু দেয় না, টাকা দেয় না। বাইডেন ক্ষমতা থাকতে অল্প কিছু পয়সা দিত। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কিছু সহকর্মী, বন্ধু বান্ধব আছে, আমার কিছু শিক্ষক আছে যারা ভালো অ্যামাউন্টের টাকা পেত মার্কিন দালালি করে, কিন্তু এখন পায় না, ওরা টাকা দিতে পারে না। পয়সা আছে চীনের, চীনের পকেট থেকে টাকা বের হয়। চীন নানানভাবে পয়সাপাতি দিতে পারে, যার ফলে তাদের একটা তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য নানান কাজ তারা করতে পারে। এখন এই যে কাজগুলো, চীন ফাইনালি ডিসাইডেড যে বাংলাদেশে ভারত বা পুরো দক্ষিণ এশিয়া ভারত যে এতদিন লুটে পুটে খেয়েছে, হ্যাঁ, এটা করতে দেওয়া যাবে না, একটা ব্যালেন্স করতে হবে। আর এই ব্যালেন্স অফ পাওয়ার দরকার, এই জন্য চীনের প্রেজেন্স দরকার। এই জন্য চীন ভারতের আধিপত্যবাদের পক্ষের শক্তির বিপরীতে ভারত বিরোধী শক্তিকে পিক করছে, আর সেটা হচ্ছে জামাত ইসলামী। চীন চায় জামাত ইসলামী ক্ষমতায় আসুক। এখন জামাত ইসলামীকে ক্ষমতায় তো চীন আনতে পারবে না, জনগণ ভোট দিলে ক্ষমতায় যেতে পারবে। তবে চীন যেটা করতে পারবে, তারা জামাতকে পয়সাপাতি দিতে পারবে, জামাতের আহ্বানে, জামাতপন্থীদের আহ্বানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবে, বাংলাদেশের মানুষকে নানান কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। সেটাই করছে। এই যে দেখেন, হল করবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দিবে। চীন কিন্তু রাইজিং কান্ট্রি, চীনের স্কলারশিপ, চীনের পড়াশোনা মানে এখন অনেক ভালো, আমি জানি, আমার চীন সফর আছে সামনে। তো দর্শক, এই জায়গায় এই সাদিককে আমরা বলছেন, আর ঠিক আছে দেবো দেবো, বিরাট বিরাট হল, বিল্ডিং, অবকাঠামো, কি লাগবে দিয়ে দিবে। এগুলো হচ্ছে জামাত ইসলামী ক্ষমতা আসার বন্দোবস্ত। এর মধ্য দিয়ে চারদিকে জামাত জোয়ার তৈরি হবে। আর জামাত ক্ষমতা আসবে, চিত্রটা কি, এটা ডাকসুর দিকে তাকালে বুঝতে পারেন। জামাত ক্ষমতা আসবে ডাজন্ট মিন দ্যাট ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী আর অধ্যাপক মুজিবুর রহমান রাষ্ট্রপতি না। জামাত ক্ষমতা আসবে, তার চিত্র হচ্ছে সেখানে হিজাববিহীন নারীও থাকবে, হিজাব পরা নারীও থাকবে, সেখানে নন জামাত থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, বৌদ্ধ থাকবে, সব থাকবে, আবার জামাতও থাকবে। এবং হতে পারে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রিত্ব নেবেন না, অন্য কাউকে আনবেন। অথবা একটা ইনক্লুসিভ বাংলাদেশ, জামাত ইসলামের নেতৃত্বে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠিত হবে, একটা ইনক্লুসিভ সরকার গঠন হবে, সেই দিকে যাচ্ছে। আর তারই একটা আলামত হচ্ছে এই সাদিক কায়েমদের নিয়ে এই আন্তর্জাতিক তৎপরতা।